দর্শক, আমি মাসুদ মিশা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই এন মোহাম্মদ। আপনারা জানেন এই অনুষ্ঠান সরাসরি রাত 11টায় যমুনা টেলিভিশন স্টুডিও থেকে সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানে সচরাচর আমরা রাজনীতি নিয়ে কথা বলি, কিন্তু আজ আমরা রাজনীতির বাইরের একটি বিষয়ে কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন এবং প্রতিনিয়তই দেখছেন, এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। 4 সপ্তাহে এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে 217 শিশু হামে মৃত্যু হয়েছে। এরকম ঘটনা গত সাম্প্রতিক সময়ে কবে ঘটেছে এত শিশুর মৃত্যু হামের মতো একটি অসুখে, যেখানে বাংলাদেশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে সারা বিশ্বের রোল মডেল ছিল, সেটি কেন হলো? এই হামের প্রকোপ কবে থামবে? আমাদের শিশুরা কিভাবে হাম থেকে রক্ষা পাবে? যারা আক্রান্ত হয়নি তারা কিভাবে সুস্থ থাকতে পারে? সেই জন্য সরকারের কি করা উচিত, অভিভাবকদের কি করা উচিত, এসব নিয়ে আমরা নির্মোহভাবে আলোচনা করতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে আছেন আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুস্তাক হোসেন, যিনি জনস্বাস্থ্য নিয়ে বলেন লিখেনও। আমাদের সঙ্গে আরও আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, যিনি প্রশাসন দেখেন, ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান। ডাক্তার জাহিদ, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শিমুল, আপনি আমাদের এখানে নিয়মিত উপস্থাপনাও করেন, আপনাকেও স্বাগত। আমরা একটু ডাক্তার শিমুল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে 217 জন শিশুর মৃত্যু বাংলাদেশে 28-29 দিনে, এই ঘটনাটা নিশ্চিতভাবেই খুব স্বাভাবিক ঘটনা না, কিন্তু এখন পর্যন্ত রোগীরা হসপিটালে বা চেম্বারে যারা আসছে, আমরা আসলে কি দেখে বুঝবো খুব সহজ করে যে এই শিশুটার হামের মাত্রা কেমন? মানে একদম সাধারণ মানুষের জন্য যদি একটু বলেন যে একজন অভিভাবক কি দেখে বুঝবে তার শিশুরা হাম হয়েছে, অথবা কখন ডাক্তারের কাছে নিতে হবে, কোনটায় মাত্রা বেশি হসপিটালাইজ করতে হবে, সেই জিনিসটা যদি শুরুতে একটু স্পষ্ট করেন ডাক্তার শিমুল। ধন্যবাদ আপনাকে। প্রথমে আসলে আমাদের দেখতে হবে যে আমরা সকলেই যদিও জানি দু রকমের এখানে বিষয় রয়েছে। একটা হচ্ছে যে আমাদের একটা অংশ রয়েছে খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন, যারা অল্প জ্বর বা র্যাশ হলে চলে আসছেন। আবার অনেকেই দেখা যাচ্ছে যে কখন আসতে হবে সেটা জানেন না। আমরা ইউনিসেফের বা আমরা সম্ভবত ডাক্তার শিমুলের সংযোগটি হারিয়েছি। ডাক্তার মুস্তাক হোসেন, আপনাকে একটু জিজ্ঞেস করি, এই 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 মৃত্যুর সংখ্যাটা এত বেশি এত অল্প সময়ে আসলে কেন হলো? এবং আমরা চট্টগ্রামের একটা পরিসংখ্যান দেখছিলাম যে যারা মারা যাচ্ছে বা আক্রান্ত হচ্ছে তাদের 75% বয়সী 10 মাসের কম। জি, ধন্যবাদ। এতদিন ধরে যে ভ্যাকসিনেশন হচ্ছে, প্রতি বছরেই হামের টিকাটা দেওয়া হচ্ছে, কিন্তু প্রতি বছর কিছু কিছু বাচ্চা টিকার বাইরে থেকে যায়। এজন্য 2-3 বছর পর পর একটা গণটিকা অভিযান চলে। যারা বাদ পড়ে যায় 5 বছর 10 বছর পর্যন্ত 9 মাস থেকে টিকাটা দেওয়া হয়। ধরুন যে বাচ্চাটা এই বছর টিকাটা মিস করলো, 9 মাসের বাচ্চা ধরুন, সে আগামী বছর তার বয়স হবে 1 বছর 9 মাস, 15 মাসের সময় সেকেন্ড টিকা দেওয়া, কাজে সে টিকার মধ্যে আসছে না, কিন্তু সে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। সেজন্যে এই মানে লেফট ওভার যেগুলো, সেগুলো কাভার করার জন্যে 9 মাস থেকে আপনার 59 মাস, অর্থাৎ 5 বছরের নিচে দেওয়া হয়। সেটা 2020-21 সালে কোভিড ছিল, 20 ডিসেম্বর এবং 21 জানুয়ারিতে একটা গণটিকা অভিযান চলেছে, তার আগেও একটা হয়েছে। তো 20-21 এটা স্বাভাবিক, কোভিডের সময় বাচ্চারাও আসেনি, আর ওয়ার্কাররাও বাসা যেতে নিরুৎসাহিত করছে, কাভার হয়নি। পরে একটা করার কথা ছিল, সেইটা হতে হতে বিভিন্ন কারণে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে কেন হয়নি, এই গণটিকা অভিযানটা হয়নি। ফলে ওই যে টিকা না পাওয়া বাচ্চার সংখ্যা প্রতি বছর কিন্তু জমতে আর প্রতি বছরই কিছু না কিছু হামের রুগী পাওয়া গেছে। হামে মৃত্যু খুব একটা নেই, খুবই খুবই রেয়ার। এই অনেক মানুষ, অনেক বাচ্চা দেখুন, যেহেতু ভ্যাকসিনের আওতার বাইরে রয়ে গেল, আবার গত বছর এবং তার আগের বছর যে স্বাভাবিক যে ভ্যাকসিনের হার, তার চেয়েও কম হয়েছে, নানা রকম সমস্যা ছিল। তো এইটার একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়েছে জানুয়ারি থেকে। এবং যখন একটা কোনো সংক্রমণ, অনেক মানুষ আক্রান্ত হয়, সেই ভাইরাসের শক্তিটা, ক্ষতি করার শক্তিটা অনেক বেড়ে যায়। ফলে ইভেন যারা ভ্যাকসিন দিয়েছে তারাও আক্রান্ত হয়েছে, এবং এমনকি 9 মাসের কম শিশু, তাদের ভ্যাকসিনের বিরুদ্ধে, কী বলে, হামের বিরুদ্ধে প্রতিরোধ থাকার কথা মায়ের বুকের দুধ থেকে, সেখানেও কিন্তু হয়েছে। তবে সেই সব শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে বা হাসপাতালে আসতেছে তারা যারা প্রান্তিক মানুষ,
দেখুন, ভিটামিন এ ক্যাম্পেইনটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ভ্যাকসিনের কেনাকাটা নিয়ে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা কেন হলো, কবে সেটা হলো? সেটা একটু পরে আসছি। তো সেটা ভিটামিন এ কিন্তু পায়নি বাচ্চারা, কিন্তু যারা অবস্থাপন্ন পরিবারের শিশু তারা কিন্তু ভিটামিন এ ক্যাপসুল না পেলেও তারা ভিটামিন এ সমৃদ্ধ খাবার, মাছ, মাংস, দুধ, ডিম তারা পায়। পেয়েছে। কিন্তু যারা প্রান্তিক পরিবারের, নিম্ন আয়ের পরিবারের, তাদের মধ্যে এই ভিটামিন এও ছিল না, ভ্যাকসিনও হয়তো পায়নি। যারা পায়নি, কিছু কিছু তো পেয়েছে। ফলে যখন ঘামের মানে প্রাদুর্ভাব থেকে মহামারীতে চলে গেল, তখন এই সমস্ত শিশুরা কিন্তু অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছে গেল। এবং এই প্রান্তিক পরিবারের শিশু যখন একটা জ্বরে আক্রান্ত হয়, তখন তাদের বাবা মা কিন্তু দিন আনা দিন খাওয়া অবস্থা, তাদের ভাই বোন একাধিক থাকে। তখন তারা মনে করে জ্বর হয়েছে, এটা ভালো হয়ে যাবে, আর যদি আমি কাজে না যাই তাহলে তো আমার এ বাচ্চাদের খাওয়াবে কে। আপনি তাদেরকে হাসপাতালে নেওয়া, তাদেরকে ভিটামিন এ ক্যাপসুলটা খাইয়ে দেওয়া, বা তাদেরকে প্রাথমিক চিকিৎসা করা, বা তাকে অবজারভেশনে রাখা হাসপাতালে, উপজেলা হেলথ কমপ্লেক্সের মতো জায়গায়। যদিও ঢাকাতে এরকম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং উপজেলা লেভেলের মতো সেকেন্ডারি হাসপাতাল নেই, সেটা ভিন্ন বিষয়। তো এই কারণে কিন্তু যখন বাধ্য হচ্ছে, যখন দেখছে বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে, ডায়রিয়া কন্ট্রোল করা যাচ্ছে না, কি মুখ দিয়ে ফেলা বেরোচ্ছে, তখন ঘটি মাটি বিক্রি করে বন্ধক টন্ধকের টাকা নিয়ে সোজা ঢাকা চলে আসতেছে। কাজে এই যে অপুষ্ট বাচ্চারা আক্রান্ত হচ্ছে এবং শেষ মুহূর্তে যেতে বাধ্য হচ্ছে, এই কারণে এই ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই মায়েরা সচেতন না, কথাটা আমি খুব নির্মম কথাটা। সব মায়ের বাচ্চারাই চায় তার বাচ্চা সুস্থ থাকুক, কিন্তু তাদের জীবন জীবিকার সমস্যার কারণে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বা তাদের যে জনবলের সমস্যা, লজিস্টিক সমস্যা, নানা সমস্যা, ফলে তারা যে নিয়মিত গিয়ে বাচ্চাটাকে পরীক্ষা করবে, একটু সচ্ছল পরিবার না হলে সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনাকে একটু থামাই মুস্তাক ভাই, আমি একটু, আমাদের সঙ্গে ডক্টর জাহিদ রায়হান আছেন। ডক্টর জাহিদ, আপনি তো শুধু কেবল চিকিৎসকই না, আপনি এখন চিকিৎসা প্রশাসনও দেখভাল করেন। ফলে আপনার কাছে একটু প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের এই ঘটনাটাকে স্বাস্থ্য অধিদপ্তর বা সরকার আসলে কিভাবে দেখে? এটা কি খুব স্বাভাবিক ঘটনা, নাকি এটা আমাদের দুর্ভাগ্য, নাকি এটা আমাদের অদূরদর্শিতা অথবা পরিকল্পনার অভাব, নাকি এর পেছনে কোনো অবহেলা, দুর্নীতি, অনিয়ম ছিল? সেগুলো নিয়েও নিশ্চয়ই আপনারা ভাবনা চিন্তা করছেন। আপনার ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে এটা মানে ডেফিনেটলি সরকার এটাকে হালকাভাবে প্রথম থেকে নেয় নাই, এটা ডকুমেন্টেড, এটা নেয় নাই। যে সময় থেকে সন্দেহ করা হচ্ছে যে মেজেলস আউটব্রেক হতে যাচ্ছে, তখন থেকে কিন্তু সরকার বিভিন্ন ধরনের স্টেপস নিচ্ছে। তো এটা একটু চিন্তার বিষয় যে এটা কেন হলো। সরকার তো মাত্র, যদি আমি মাত্র 2 মাস, আর যদি কন্টিনিউশন ধরি তাহলে কন্টিনিউশন ফর 50 ইয়ার্স। তো এটা হঠাৎ করে কেন আউটব্রেক হলো? আমরা অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস আইডেন্টিফাই করছি মোটা দাগে। একটা হলো যে 20 সালের পরে কোনো ক্যাম্পেইন হয় নাই। ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি করাই হয় ট্র্যাডিশনাল এবং রেগুলার ভ্যাকসিনেশনে যারা বাদ পড়ে তাদেরকে কাভার দেওয়ার জন্য। তো এটা হলো 80-12%। তো এটা 4 বছরে বেড়ে অনেক হয়ে যায়। ওই কারণে ক্যাম্পেইনটা করা হয়, সেটা করা হয়নি, সেটা একটা ঘটনা। তারপরে আপনার 24 সালে 25 সালে মাঠ কর্মীদের কিন্তু একটা আন্দোলন হয়, তারা কাজ বন্ধ করে দিয়েছিল তাদের বেতন ভাতার যৌক্তিক দাবিতে, আমি বলবো যৌক্তিক দাবি, এবং তাদের ভাতাটা অত্যন্ত কম। ডক্টর মোস্তাক যেটা বললেন যে এই যে প্রান্তিক 500-700 টাকার জন্য তাদের এগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, ওরা কাজ করবে কেন, বন্ধ ছিল। তারপরে সরকার তাদের সাথে নেগোশিয়েট করে, এর মধ্যে 3 মাসের একটা বড় গ্যাপ হয়ে যায়। সুতরাং ভ্যাকসিনেশন প্রোগ্রাম তখন একটা ইন্টারাপ্ট হয়। এই 2-3টা কারণে, আরও কিছু কারণ আছে, তাতে সোসাইটিতে যে হার্ড ইমিউনিটিটা তৈরি হয়, যেটা আমাদের গর্বের বিষয় ছিল ইপিআই প্রোগ্রাম বাংলাদেশে, হার্ড ইমিউনিটিটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে এই হঠাৎ করে আউটব্রেক। কিন্তু ভ্যাকসিন নাকি ছিল না, এরকম খবর আমরা দেখছি। ফলে সেটা তো নীতি নির্ধারণী সিদ্ধান্ত, সেটা তো আর ওই মাঠ কর্মীদের আন্দোলনের কারণে তার ভ্যাকসিন কেনা বন্ধ থাকতো। ভ্যাকসিনের এখনো পর্যন্ত আপনাকে আমি একটা কথা বলি, বাইরের থেকে এখনো পর্যন্ত কিন্তু ভ্যাকসিন বাংলাদেশ এসে পৌঁছায় নাই, কিন্তু পৌঁছানোর সমস্ত প্রক্রিয়া কমপ্লিট, আর চলে আসবে উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। তাহলে ভ্যাকসিনটা আমরা এখন পাচ্ছি কোথার থেকে? আগের কেনা নিশ্চয়ই, আগের কেনা, ওটা স্টকে ছিল এবং এটা ক্যাম্পেইনের জন্য স্টক রাখা ছিল।
সদাশয় সরকার যে সিদ্ধান্তটা নিয়েছেন, ওই যে আমি প্রোগ্রামের আগে যেটা আমি বলছিলাম, যে ইনস্ট্যান্ট একটা নির্বাহী সিদ্ধান্ত, যে আমরা ক্যাম্পেইনের যে ভ্যাকসিন এটা আমরা কেন রেখে দিচ্ছি, আমরা এখন থেকে এটা শুরু করব। এই কারণে আমরা কিন্তু ভ্যাকসিনেশনটা চালু করে এই যে ফেলতে পারছি। ক্যাম্পেইনের ভ্যাকসিন, এটা কি অন্তর্বর্তী সরকারের সময় কেনা নাকি তার আগের সরকারের সময় কেনা? এটা অন্তর্বর্তী সরকারের সময় এটা স্টক করে রাখা হয়েছিল যে আমরা নেক্সট জুনে ক্যাম্পেইনটা চালু করবো এই জন্য। আচ্ছা, কিন্তু জুন থেকে আমরা আগে নিয়ে এসে আগামীকাল থেকে আমরা এটা শুরু করছি। তো এটা একটা বিষয়। আরেকটা হলো যে প্রান্তিক পর্যায়ে মানে ফিল্ড লেভেলে ভ্যাকসিনের কিন্তু এরকম কোনো ক্রাইসিস, অ্যাকিউট কোনো ক্রাইসিস কিন্তু নাই। কিন্তু এখন যদি আমরা আমাদের ডিপোতে ভ্যাকসিন পৌঁছাতে না পারি, তাহলে আমরা একটা হয়তো উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, তাও সেটা কোনো জায়গায় 2 মাস, কোনো জায়গায় 1 মাস, কোনো জায়গায় 4 মাস আমরা একটা ক্রাইসিসে পড়বো। তো সেটার সম্ভাবনা নাই বললেই চলে, আমাদের খুব শীঘ্রই ভ্যাকসিন চলে আসবে। তার মানে কি এই শিশু মৃত্যুর হারটা আস্তে আস্তে নিম্নগামী হবে বলে আপনাদের পূর্বাভাস? এটা অলরেডি কিন্তু স্ট্যাটিক হয়ে গেছে, মানে একটা প্ল্যাচু পর্যায়ে আছে। মানে প্রতিদিন 3 জন, বাড়ছে 4 জন, না। 4 জন, 5 বাড়ছে জনে না। নামছে। এবং এটা আমরা মানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা ওনারা বলতে পারবেন, এটা 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার মনে হয় যে যেভাবে প্রোগ্রামটা চলছে এটা ডাউনগ্রেডেশন হবে, জি, ডেফিনেটলি এটা ডাউনগ্রেড হবে। আমি একটু ডাক্তার আবু সাইদ শিমুল, আপনি যেহেতু শিশুদের নিয়ে কাজ করেন, ফলে আমি যেটা বোঝার চেষ্টা করছিলাম যে কি হলে একজন অভিভাবক বুঝবে যে আমার এই বাচ্চাটার মানে হার্ম হয়েছে বা সেটার মাত্রা কেমন বা কখন চিকিৎসকের কাছে নিতে হবে। এবং যেটি ডাক্তার মুস্তাক বলছিলেন বা ডাক্তার জাহিদ রায়হানও বলছেন যে প্রান্তিক মানুষরাকে আমরা জানি না আমাদের অনুষ্ঠান তারা দেখবেন বা জানার সুযোগ হবে কিনা, তাদের কাছে বার্তাটা কিভাবে পৌঁছানো উচিত। আমরা সম্ভবত ডাক্তার শিমুলের অডিও পাচ্ছি না, আমরা আরেকবার চেক করার পরে ফিরবো। আমি একটু ডাক্তার মুস্তাক আপনার কাছে আসতে চাই যে এই যে হামের এই প্রকোপ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় বলছিলেন যে এটা অলরেডি ডাউনগ্রেডেড, মানে মৃত্যুর সংখ্যাটি স্ট্যাটিক আছে, কিন্তু এটা স্বাভাবিক হতে আসলে কতদিন সময় লাগতে পারে বলে আপনাদের পূর্বাভাস? সংক্রমণ কমে গেলে মৃত্যু কমে যাবে, সেটার সংক্রমণ কমার পরে আর বেশি সময় লাগবে মৃত্যুটা কমতে। সংক্রমণ কমার জন্য একটা হচ্ছে যে আপনি যা শিশুকে টিকা দিলেন 3 থেকে 4 সপ্তাহ লাগে সেটার শরীরে প্রতিরোধ ক্ষমতাটা অর্জন তৈরি করতে। আর একটা হলো যে এখন তো উপদ্রব এলাকায় দেওয়া হচ্ছে যে রিং ভ্যাকসিনেশন বলি আমরা, যারা যারা আক্রান্ত তাদের চারপাশে যেন ঘেরাও করে ফেলা হয় এই সমস্ত বাচ্চাদের রিং করা। তবে মাঠ পর্যায়ে সেই কাজটা কিন্তু এখনো হচ্ছে না। তবে যারা অভিভাবক তারা নিজেরাই যে শুনেছে যে পাশের বাড়িতে হয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে। হয়তো এখনও যখন ওই আগামীকাল থেকে গণটিকাদান হবে, তখন এটা আরও ওই মাঠকর্মীরা যদি কাজে নিয়োজিত হয়, মাঠকর্মীরা কিন্তু আসলে প্রাণ টিকা দেওয়ার। হ্যাঁ, তারা ওই ফিল্ড লেভেলে এই বাচ্চাদের খবর নিয়ে বাবা মাকে নিয়ে বাচ্চাদের নিয়ে আসে। এই রিং ভ্যাকসিনেশন সফল যদি হয়, তাহলে বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতা এবং গণটিকাদান শুরু হলে 1 থেকে 1.5 মাসে, ঠিকই বলেছেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে সংক্রমণটা কমবে। তবে যারা ক্রিটিক্যাল রোগীরা কিন্তু এখন হাসপাতালে আছে, আর ইতিমধ্যে যারা সংক্রমিত হয়েছে সেই ক্রিটিক্যাল রোগীও কিন্তু আরও তৈরি হবে। সেই ক্রিটিক্যাল রোগীকে ম্যানেজ করে মৃত্যু সংখ্যা কমাতে সংক্রমণ কমার আরও 1 মাস সময় বেশি লাগতে পারে। তবে আমাদের হাসপাতাল ব্যবস্থার যদি চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণটা যদি সাকসেসফুলি সরকার করে ফেলতে পারে, তারা মনোযোগ দিয়েছে, এখন তো খুবই কেন্দ্রীভূত, সব সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতালে ভিড় করছে, এবং সংক্রামক ব্যাধি হলে সাধারণ হাসপাতাল নিচ্ছে না। এটা যদি সাকসেসফুলি এটাকে ডিসেন্ট্রালাইজ করা যায়, তাহলে বেশি সংখ্যক রোগী হবে হয়তো ক্রিটিক্যাল, কিন্তু এবং অক্সিজেন দেওয়া, আইসিইউতে আসার আগে যদি তারা অক্সিজেনটা পায়, যেটা আমাদের দেশের বিজ্ঞানীরাই, শেরেবাংলা মেডিকেল কলেজের ডাক্তাররা, আইসিডিডিআর বিজ্ঞানীরা বের করেছে, এবং বিদেশেও যে এই যে অক্সিজেনটা পানির ভিতর দিয়ে নিয়ে হিউমিড করে দেওয়া, সেটা হলে আপনার আইসিইউ প্রয়োজনীয়তা কমে যাবে। যখন আইসিইউর হাহাকারটা কমে যাবে এবং অধিক হয়তো ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বেড়েও যেতে পারে, যদি আমরা এভাবে তাদেরকে আইসিইউর আগের ধাপে যদি আমরা তাদেরকে সামাল দিতে পারি, ব্যবস্থাপনা করতে পারি এবং বিকেন্দ্রীকৃত হয় সুবিধাটা, সারা শুধুমাত্র কয়েকটা হাসপাতালে না হয়, তাহলে মৃত্যু সংখ্যা অবশ্যই কমবে। আমাদের ধারণা হয়তো 2 মাস লাগতে পারে। তবে আমরা এটা ডক্টর রায়হান ঠিকই বলেছেন যে এখন একটা স্ট্যাটিক্যাল আছে, তবে হঠাৎ করে কোনো কোনো জায়গায় মৃত্যুর সংখ্যা বেড়ে যেতেও পারে। এতে আমাদের ঘাবড়ে গেলে চলবে না, এবং আমাদের দেশের মানুষকে এটা একটা রোগতাত্ত্বিক হিসাব যে সংক্রমণ কমের দিকে আসলে
মৃত্যুটা তার পরে কমে আসতে পারে, সঙ্গে সঙ্গে সেই ফলাফলটা নাও পাওয়া যেতে পারে। তবে তড়িৎ গতিতে যদি সিদ্ধান্ত হয় যে এবং বিকেন্দ্রীকরণটা শক্তিশালী এবং স্ক্রিনিং করা, এই যে আমি যেটা বলছিলাম প্রথমে, যে এখন একজন প্রান্তিক মানুষ সে তাকে যদি সামাজিক সহায়তা দেওয়া হয় যে তোমার বাচ্চাটাকে নিয়ে তুমি হাসপাতালে যাও, তোমাকে আমি দেখব। আমি একটা উদাহরণ দিই। 2013 সালে বা 14 সালে আমি হাতীবান্ধা আইডিসিআর যখন আমি চাকরি করতাম, হাতীবান্ধা উপজেলায় নিপা ভাইরাসের আউটব্রেক হয়েছিল। অনেক মানুষ, 22 জন মানুষ মারা গিয়েছিল। তখন আমরা বলতাম বাড়ি বাড়ি গিয়ে যে আপনাদের বাচ্চাদের জ্বর হলেই, খিঁচুনি হলেই হাসপাতালে নিয়ে আসবেন, জ্বর হলে। কারণ নিপার প্রথম লক্ষণ জ্বর, যে কোনো ভাইরাস ইনফেকশন, যে কোনো ইনফেকশন জ্বর হয়। তখন তারা আসছে না। তখন তারা বললো, দেখুন আপনাদের হাসপাতালে গেলে বলে যে এই রোগের চিকিৎসা নাই, আমাদেরকে আপনারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করবেন, আমরা বাসে রোগীকে নিয়ে যাবো, সেখানে গিয়ে আমাদের বলবে টেস্ট করো, ওষুধ কিনে নিয়ে আসো, আমরা থাকবো কোথায়, খাবো কোথায়? তারপর রোগী মারা যাবে, যেহেতু চিকিৎসা মারা গেলে তো সেই লাশকে আমরা বাসে আনতে পারবো না, গাড়ি ভাড়া করে আনতে হবে, আমাদের টাকা কোথায়? যখন মারাই যাবে, আমাদের টাকা পয়সা খরচ হয়, তাহলে আমার চোখের সামনে মারা যাক, আমি বাড়ির উঠোনে তাকে কবরটা দেবো। তখন আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে, এনজিওদের বললাম, তারা কিন্তু আমাদেরকে খুবই যত্ন করছিল, যে আমাদের থাকা খাওয়া একেবারে তারা বিনা পয়সা করে দিয়েছে। আমাদেরকে ট্রান্সপোর্ট, এনজিও ছিল, তারা ট্রান্সপোর্ট নিয়ে বিভিন্ন গ্রামে নিয়ে যাচ্ছে। আমি দেখেন আমাদের কিচ্ছু প্রয়োজন নেই, আমাদের জন্য ভাতা নির্ধারিত আছে, আপনারা এই টাকাটা ওই গরিব রোগীদেরকে দেন, তাদেরকে এনশিওর করেন তোমাদের সমস্ত যাতায়াত খরচ, আসার খরচ, ফেরার খরচ, চিকিৎসা খরচ, খাওয়া দাওয়া সব কিছু আমরা করব। তার মানে এটা সরকারের এর ফলে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, এখানে সমাজ কল্যাণ বিভাগ, এনজিও, স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে যখন করলো, তখন রোগীরা আসা শুরু করলো। আমরা রোগীদের এসে রেকর্ড করলাম, যাদের প্রয়োজন তাদেরকে পাঠালাম, অক্সিজেন ইত্যাদি। রোগীর মৃত্যুর সংখ্যা কিন্তু কমে গেল। মানে একটা সমন্বিত উদ্যোগ দরকার। সমগ্র সরকার একসাথে কাজ করতে হবে, এরকম এমার্জেন্সিতে সমগ্র জনগণ একসাথে কাজ করতে হবে। এটাই একটা জরুরি পরিস্থিতির বিষয়। আমরা বলি এই জন্য স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি ঘোষণা করতে হবে। যে কোনো সরকার শুনলে আটকে ওঠে যে জরুরি, এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো যে জরুরি পরিস্থিতি ঘোষণা আপনারা সংবাদ সম্মেলন করে বলেছেন। ডাক্তার শিমুল কি এবার শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনার জন্য সেই একই প্রশ্ন যে কিভাবে বুঝবো যে আমার বাচ্চা হামে আক্রান্ত কিনা, এবং সেই তথ্য সাধারণ মানুষ কিভাবে জানবে? আচ্ছা, এটা জানার জন্য সহজ উপায় হচ্ছে, আমরা বলে থাকি যে জ্বর থাকবে, জ্বরের সাথে র্যাশ থাকবে। এই জ্বর এবং র্যাশ তো থাকতেই হবে, সাথে বাকি যে 3টি লক্ষণ, সেই 3টি লক্ষণের যে কোনো একটি থাকলে হবে। সেই 3টি লক্ষণ হচ্ছে নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে ইনফেকশন, এবং সাথে কাশি, অর্থাৎ কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখের। এর সাথে যদি জ্বর এবং র্যাশ থাকে, এই সময়ে আমরা বুঝতে চেষ্টা করবো যে এটা হাম, আমরা দ্রুত চিকিৎসকের কাছে যাব। এখানে তো এটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় রয়েছে, কিন্তু এখন জনগণের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এত রাত পর্যন্ত আমি এখনো চেম্বারে রয়েছি, কারণ দেখা যায় সামান্য কোন এক জায়গায় যদি র্যাশ হয়, তাহলে কিন্তু মানুষ মনে করছে হাম। হাসপাতালগুলিতে কিন্তু একটা অংশ, আমরা বলবো 10 থেকে 15% চলে আসছে, এবং ভর্তি করানোর জন্য জোরও করছে যে না, আমার বাচ্চার বোধ হাম হয়েছে। পরবর্তীতে দেখা যায় যে না, তারা হাম হয়নি। যেহেতু আমাদের শয্যা সংখ্যা লিমিটেড, সেজন্য যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের প্রতি অনুরোধ করবো যে একজন চিকিৎসকের কাছে গিয়ে আপনি নিশ্চিত হবেন যে আসলে এটা হাম। আর সেই সাথে যে লক্ষণগুলি আমি ইতিমধ্যে বললাম, সেগুলো একটু যদি খেয়াল রাখেন, এই সময়টাই কিন্তু আমরা বাঁচতে পারবো। আরেকটা বিষয়, আমি আলোচকদের আলোচনায় শুনছিলাম, আমি তো মুক্ত মেডিকেল কলেজে হামের প্রথম থেকে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু দেখা গিয়েছে এপ্রিলের 7, 8, 9, 10 থেকে একটু কিন্তু হামের রোগী কমে গিয়েছিল, কিন্তু 15, 16, 17 তারিখ থেকে কিন্তু আবার বেড়ে গিয়েছে। অর্থাৎ পহেলা বৈশাখের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার হামের রোগী একটু বাড়া শুরু হয়েছে। সুতরাং আমাদের সকলেরও কিন্তু দায়িত্ব রয়েছে এই সময় পাবলিক প্লেস গুলোর জন্য এড়িয়ে চলা, আমরা করোনার সময় যেমন করতাম। কারণ বাতাসের মাধ্যমে এটা ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, এবং বাচ্চাকে নিয়ে অবশ্যই হাসপাতালে যাবেন না, পাবলিক প্লেস গুলোতে যাবেন না। হাঁচি কাশির যে এটিকেট, সেটা কিন্তু এখন মেনে চলতে হবে। জি জি, অনেক ধন্যবাদ ডাক্তার শিমুল। আমি একটু ডাক্তার জাহিদ ভাই আপনার কাছে আসতে চাই। বাচ্চা বাঁচান টিকা দিন একটা বিজ্ঞাপন ছিল, এবং এটা এত কার্যকর বিজ্ঞাপন বাংলাদেশে হেলথ কমিউনিকেশন আগে তৈরি হয়েছে কিনা আমরা জানি না। ফলে ধরেন আমরা কোভিডের সময় এরকম একটা স্লোগান গ্লোবালি আসলে তৈরি করতে পারিনি। বাংলাদেশ সরকার একটি করেছিল নো মাস্ক নো সার্ভিস, নেতিবাচক স্লোগান।
ফলে এই সংকটটাকে আপনারা এই গণমানুষের পর্যায়ে পৌঁছাতে, একদম গ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে মূলধারার গণমাধ্যম, আমি বিটিভি থেকে শুরু করে আমাদের মতো টেলিভিশন পত্রিকা, সেগুলো তো খুব বেশি আলাপ নাই। আমরা কি স্বাস্থ্য খাতটাকে আসলে সামগ্রিকভাবে অবহেলা করছি? আমি সরকারের দোষ দিচ্ছি না, ধরুন গণমাধ্যমও অবহেলা করছে কিনা, মানে না হলে 200-250 শিশু মারা যাচ্ছে এই পরিমাণ মাত্রা হচ্ছে, সেটি নিয়ে খুব বেশি আলোচনাও নাই, নাকি আমাদের অন্যান্য প্রায়োরিটি অনেক বেশি? না, অ্যাকচুয়ালি যেমন আপনি যে মানে পাবলিসিটির কথাটা বললেন, সেটা যেমন একসময় আমরা ছোটবেলা দেখছি যে আপনার শিশুকে টিকা দিন, একটা বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, একটা সুন্দর, সব জায়গায় থাকতো যখন ভ্যাকসিনেশন প্রোগ্রাম ওইভাবে শুরু হয়েছিল তখন। তো এখন অ্যাকচুয়ালি এগুলোর ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবার হাতে করে একটা করে মোবাইল ফোন আছে, স্বাস্থ্যকর্মীরা এখন অনেক অ্যাক্টিভ বাংলাদেশে, এবং আপনাদের মানে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতেও কিন্তু, যেমন কালকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু হচ্ছে, অনেকগুলো টেলিভিশন এবং ন্যাশনাল টেলিভিশন নেটওয়ার্কগুলোতে কিন্তু স্ক্রলের মাধ্যমে যাচ্ছে। এবং এটা এখন অ্যাকচুয়ালি মেনলি ফোকাস করা হচ্ছে কিন্তু টার্গেট পিপলগুলোর ওখানে। যেমন একটা ইউনিয়নে যতগুলো ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু 8টা করে সেন্টার আছে ফর ভ্যাকসিনেশন, এবং একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট কিন্তু বাই রোটেশনে 8টা সেন্টারে মাসে যাবে। এবং বাকি দিনগুলো সে কী করছে? বাকি দিনগুলো কিন্তু ভ্রাম্যমান কাউন্সেলিং করছে। তো এতে হয় কি, সে যদি ঠিকমতো কাজ করে, তার কাভারেজ এরিয়া কিন্তু বাংলাদেশের 20 কোটি পিপুল হয়ে যায়। সুতরাং আমরা পাবলিসিটি হচ্ছে কি হচ্ছে না, এটা আমরা যেভাবে করার আমরা করছি, আমাদের তো নিজস্ব উইং আছে, মন্ত্রণালয় আছে, এগুলো আমরা দেখভাল করতেছি, কিন্তু কেউ জানছে না। যেমন কালকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, এটা কেউ জানে না, এরকম একজনও সম্ভবত নাই বাংলাদেশে, প্রত্যেকে জানে। এবং আমরা কালকে হয়তো এটা দেখব যে আমরা পৌঁছানোর আগেই সেখানে রোগীরা চলে এসছে। আর যেহেতু একটা আউটব্রেক হচ্ছে, এখানে তো মানুষজন ডেফিনেটলি ঘরে থাকবে না। সুতরাং এটা আমাদের চোখে না পড়লেও এটা কিন্তু প্রচারণা চলছে, এটা কালকে ইনশাল্লাহ দেখতে পারবেন। জি, ডাক্তার মুস্তাক, আপনাকে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। আপনারা বলছিলেন যে এটাকে মহামারী বা স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করা উচিত। জরুরি অবস্থা শুনলে আসলে আমাদের ভয় লাগে কেন? কারণ আমাদের রাজনীতি বলি বা কোভিডের সময় স্বাস্থ্যের জরুরি অবস্থা বলি, সেটি আমাদের ইকোনমিতে একটা সাংঘাতিক প্রভাব ফেলে, সম্ভবত সেই কারণে কিনা। ফলে আসলে কি এটা জরুরি অবস্থা ঘোষণার মতো, এবং হলে সেটি সরকার কেন করছেন না? গতকালকে প্রধানমন্ত্রী নিজে কথা বলেছেন, এটির জন্য দুঃখ প্রকাশ করেছেন, এটির জন্য দায়ী কারা সেটিরও একটি ইঙ্গিত দিয়েছেন। ফলে এই এত শিশু মৃত্যুর দায় কেউ নেবে কিনা, যাদের কথা বলা হচ্ছে, সেই প্রসঙ্গেও কথা বলবো আমরা দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। হামের টিকা এবং হামের শিশু মৃত্যু নিয়ে কথা বলছি আমরা। ডাক্তার মুস্তাক হোসেন আছেন আমাদের সঙ্গে। মুস্তাক ভাই, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে এটাকে কেন জরুরি স্বাস্থ্য অবস্থা বা মহামারী ঘোষণা করা দরকার, সেটা বুঝতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে এতগুলো শিশু মৃত্যুর দায় আসলে কে নেবে? জরুরি অবস্থা যেটা বলছে, হ্যাঁ, আমাদের বাংলাদেশে বা এই ভারতীয় উপমহাদেশে মহামারী বলতে ব্রিটিশ আমলে অনেক লোক মানে মারা গেছেন, ওই মারা যাওয়ার থেকে মহামারী কথাটা আসছে। কাজে মহামারী বললে জনমনে একটা ভীতির, একটা আতঙ্কের সৃষ্টি হয়। আর সরকার যারা থাকে, সরকারের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে যে সরকার বুঝি ব্যর্থ, এই সরকারকে দিয়ে আর হবে না, এটা রাজনৈতিক স্পর্শকাতরতা আছে। কিন্তু দেখুন, প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ দেন, সাগরে যদি সিগন্যাল 10 নম্বর হয়, এখানে কেউ আতঙ্কিত হয় না। আগে মনে করা হতো সিগন্যাল নাম্বার 10 মানে সব শেষ, কিন্তু মানুষ অভ্যস্ত হয়ে গেছে। বন্যার পানি কত ইঞ্চি বাড়বে আগে থেকে আগাম তথ্য কিন্তু বন্যা মন্ত্রণালয় দেয়, যে এবারে কিন্তু নদীর 3টা পানি একসাথে এভাবে আমাদের বন্যা হবে। কোনো আতঙ্ক বা কোনো বিক্ষোভ বা সরকারের ব্যর্থতা নিয়ে কোনো হইচই হয় না, এটা অভ্যস্ত হয়ে গেছে। স্বাস্থ্যের দুর্যোগ এটা কেন হবে না? আপনি শুরু করুন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রায় আপনার যখন একটা আগুন লাগে কোনো রাজ্যে, জরুরি অবস্থা ঘোষণা করে দেয়। কোনো জায়গায় সে খাদ্যে বিষক্রিয়াতে লোক মারা গেল, বা মারা তো যায় খুব কম, অসুস্থ হয়ে পড়েছে প্রায় 50-60টা জরুরি অবস্থা ঘোষণা করে। কারণ জরুরি অবস্থা ঘোষণা করলে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে সম্ভব হয় অন্য রাজ্য থেকে জনবল সেখানে দেওয়া, জরুরি টাকা বরাদ্দ করা, আরও অন্য বিষয় যেগুলো সিনেট এবং কংগ্রেস বা রাজ্য সিনেট থেকে সেটা আর অপেক্ষা রাখে না, পরে অনুমোদন হয় পরবর্তী পর্যায়ে। আমাদের বাংলাদেশে দেখুন, এই বর্তমান সরকার যেই টাকা বরাদ্দের বললেন যে দ্রুত করেছেন, কোনো প্রোটোকল বিষয় না। অন্তর্বর্তীকালীন সরকার এই ইয়েটা করেননি,
তারা অন্য বিষয়ে বিদেশের সাথে চুক্তি করার বিষয়ে ইয়ে দিয়েছেন, মানে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু জনস্বাস্থ্যের জন্য এটা যখন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা টানাটানি হচ্ছে যে টাকা বরাদ্দ হবে কিনা, দেবে কিনা, তখন সর্বোচ্চ পর্যায়ে হস্তক্ষেপ করলে সেটা সমাধান হতো। তারা সেইটা বলে এটা পরবর্তী সরকার নির্বাচিত সরকার করবে, কিন্তু অন্য কাজ তারা এটা নির্বাচিত সরকারের জন্য রাখেনি, 3 দিনের জন্য তিনি ওয়েট করেননি। কাজে এই যে আমরা স্বাস্থ্য বিভাগে যারা কাজ করছি, তারা জরুরি অবস্থা শুধু ঘোষণা করাই না, জরুরি অবস্থা জারি করলে এটা স্থানীয়ভাবে হতে পারে। হাতীবান্ধায় 2011 সালে নিপা আউটব্রেক হলো, হাতীবান্ধায় জরুরি অবস্থা যদি জারি করা হয় তাহলে ওখানকার সমস্ত মানে জনবল, রিসোর্স সব কিছু জরুরি ভিত্তিতে এগুলো সরকার করে এগুলো, কিন্তু সরকারি করা হচ্ছে অ্যাডহক ভিত্তিক। এবং এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা চাই প্রাতিষ্ঠানিক করা, ইনস্টিটিউশনালাইজ করা, যে এই রোগটা যদি এত সংখ্যার চেয়ে বেশি বাড়ে, তাহলে এই সময় যদি বাড়ে, এই লোকদের মধ্যে যে টাইম, প্লেস, পার্সন, এই 3 সাপেক্ষে যদি মর্টালিটি এবং মরবিডিটি অর্থাৎ মানুষের অসুস্থতা এবং মৃত্যু যদি সীমানার বাইরে চলে যায়, নদীর পানি বিপদ সীমার উপরে ওঠার মতো, বা সিগন্যাল নাম্বার 10, 8, 9, তাহলে অটোমেটিক্যালি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তারা নিজেরাই এই বিষয়ে কাজ শুরু করবে, কোনো মানে মন্ত্রণালয় আদেশ লাগবে না। আপনার পুলিশ, সেনাবাহিনী, ধর্ম মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যা প্রায় 35টা মন্ত্রণালয় জড়িত, তাদের একটা ফোকাল পার্সন নির্দেশিত করা থাকে আগেই, সে অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে এটা স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার আছে দুর্যোগ মন্ত্রণালয়, কিন্তু স্বাস্থ্যে কোনো স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ এমার্জেন্সি নেই। এই কারণে প্রত্যেকবারই হইচই লাগে, তারপর আবার অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে খোদ সরকারের লোকজনই অসন্তুষ্ট ছিল বা সমালোচনা করেছে। ফলে সেই সময়ে আপনি যেটা বলছিলেন যে এই টিকাটা মানে টিকাতে একটা জীবন রক্ষাকারী ওষুধ, অথবা সেইটা থাকলে হয়তো বা এই মৃত্যুর হারটা নিশ্চিতভাবে হয়তো একটু কম হতে পারতো, আমি জানি না। ফলে সেক্ষেত্রে এটাকে কি এক ধরনের অবহেলা নাকি অদূরদর্শিতা, কি বলবেন? দেখুন, এটা অন্তর্বর্তী সরকারের যে বিষয়, এটা কিন্তু অন্যান্য সরকারের বেলাও তাই ছিল যে কেনাকাটায় অনিয়ম হয়, কেনাকাটায় দুর্নীতি হয়। সেই দুর্নীতি রোধ করতে গেলে আমাদের ভিন্ন ব্যবস্থা করা উচিত। রেভিনিউ খাত থেকে যে টাকা দিয়ে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার যেটা শুরু হয়েছিল, যেহেতু আমাদের অপারেশন প্ল্যান বন্ধ হয়ে গেছে, আমরা বিদেশের থেকে খুব একটা বেশি টাকা এখন পাই না, 35% বা 30% পাই। তারা সেক্টর প্রোগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত আগেই হয়েছিল, কিন্তু মানে ডোনরদের মানে বিদেশের টাকা খরচ করার একটা ভিন্ন নিয়ম, সেটা ডোনররা নিজেরাও করে, আমাদের সরকার খুব একটা এখানে ইন্টারফেয়ার করে না, কিছু দেখভাল করে। আমি অত ডিটেলে যাই না, কিন্তু রেভিনিউ খাতের টাকা যখন আপনি খরচ করবেন ইউনিসেফের মাধ্যমে টিকা কিনতে গিয়ে, তখন অর্থ মন্ত্রণালয় বলো যে এটা অডিট আলাদা হবে, আপনাকে নিয়মকানুন ফলো করতে হবে, টেন্ডার ইত্যাদি। কিন্তু তখন এই বিষয়টা, এই জটিলতা যেতে চায়নি তারা। অর্থাৎ জনস্বাস্থ্যের জরুরি সমস্যা হতে পারে, এই বিষয়টা মাথায় না রেখে যদি আমরা আইন কানুন মানে এখনো যেটা হয়েছে, এটা কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে অনুমতি লেগেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথায় অর্থ মন্ত্রণালয় এবারও কিন্তু আটকে দিত, যেহেতু গণমাধ্যমে আপনারা এই বিষয়ে তুলেছেন। জানুয়ারির থেকে আমাদের এই অবস্থা, ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তখনও কিন্তু রোগী ছিল। যখন এটা গণমাধ্যমে আসলো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু এই গণমাধ্যমে আসার আগেই এই সংক্রামক ব্যাধি হাসপাতাল ভিজিট করেছে, সেখানে আইসিইউ না পেয়ে একটা বাচ্চার অসুবিধা হচ্ছিল, সেখানে গন্ডগোল হয়েছিল ডাক্তারদের সাথে, রোগীদের। তিনি দ্রুতগতিতে এসে 2টো আইসিইউর ব্যবস্থা করেছেন বেসরকারি খাত থেকে। উনি জেনেছেন, কিন্তু এটা যে সারা দেশে ছড়িয়ে পড়তে পারে জনস্বাস্থ্যের জরুরি সমস্যা, এটা একটা সেট রুল থাকা উচিত। তখন এপিডেমিওলজিস্টরা বলতেন যে সংক্রামক ব্যাধি হাসপাতালে আমাদের ক্যাপাসিটির বাইরে রোগী চলে এসছে, পরে একটা জরুরি পরিস্থিতি, আপনি অন্তত এইখানে জরুরি পরিস্থিতি ঘোষণা করেন বা এটাকে সেইভাবে নেন, এবং ওই স্ট্যান্ডিং অর্ডার মতো কাজগুলো হতো। সেটা না হওয়ার কারণে মন্ত্রণালয়ে তাদের নিয়মকানুন আছে, কোনোটা ভালো কোনোটা খারাপ, এটা করতে করতে সময় চলে যায়। এখনও কিন্তু অ্যাডহক ভিত্তিতে করা হচ্ছে। এইটা যদি স্ট্যান্ডিং অর্ডার আকারে না হয়, ভবিষ্যতে আবার স্বাস্থ্য ক্রাইসিস হবে, আবার সরকারকে এর মধ্যে যেতে হবে। কাজে এটা
সিস্টেমের সমস্যা আমাদের সিস্টেম কখনো পরিবর্তন হচ্ছে না, সবসময় অ্যাডাপ্ট করে চলেছি। একটা বিরাট অভিজ্ঞতা হয়েছিল কোভিডে, আমরা আশা করেছিলাম সেটা কেউ কাজে লাগায়নি। এটা ইনস্টিটিউশনালাইজ হবে, প্রাতিষ্ঠানিক হবে, সেটা হয়নি, দেখা গেল এই হামের সময়। ডাক্তার জাহিদ হায়ান, তাহলে এই এত শিশু মৃত্যুর দায় যদি আমাদের কেনাকাটার আমলাতান্ত্রিক জটিলতা হয় অথবা আমলাতান্ত্রিক জটিলতা নেতিবাচক হয়, আমরা যদি বলি আমাদের প্রক্রিয়া মেনে গেল সরকার করেনি, আবার তারা একটি স্বল্পকালীন সরকার ছিল, ফলে তারা হয়তো ভেবেছে যে এটা নির্বাচিত সরকার এসেই করুক, কিন্তু এটার জন্য মানে আপনারা তো বিভিন্ন ইস্যুতে তদন্ত কমিটি করেন এবং আমাদের কোভিডের সময়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা কতখানি কাজে লাগাতে পারলাম, এবং যে ধরনের স্ট্যান্ডিং অর্ডারের কথা বলছেন বা দুর্যোগ হিসেবে ডিক্লেয়ার করে স্বাস্থ্য অধিদপ্তর নিজেই যেন কাজ করতে পারে, এই ধরনের সংস্কারের দিকে সরকারের কোনো ভাবনা আছে কিনা? ধন্যবাদ। দেখেন, একটা যখন ক্রাইসিস মোমেন্ট পার করে সরকার, তখন কিন্তু পলিসি মেক করা যায় না। এখন আমাদের অনেক বড় একটা সমস্যা, যখন আমরা কোনো বিপদে পড়ি, ক্রাইসিসে পড়ি, তখন একই সাথে কিন্তু পলিসির কথাগুলো আমরা বলা শুরু করি। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন পলিসি নিয়ে চিন্তার কিন্তু কোনো সময় নাই। আমরা এমন একটা ডিজাস্টারাস কন্ডিশনের মধ্যে দিয়ে পার হচ্ছে, আমরা এটাকে ওভারকাম করি, এবং এটাকে ওভারকাম করার জন্য সরকারের সাথে আমরা কিন্তু বলতে পারেন আমাদের হোল ডে, পুরো সময়টা কিন্তু আমরা এর পেছনে ব্যয় করছি প্রতিটা মুহূর্তে, এবং আমাদের বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া লাগছে। তো আমরা এটা চাই যে সবার সহযোগিতা নিয়ে এই প্রবলেমটা আমার আর নতুন একটা সরকার, তাদের হাতে এখনও সময় আছে, কোনো যদি সাস্টেনেবল কোনো পলিসি তারা মেক করতে পারেন, তাহলে সেই সময়টা আছে, আমরা তাদেরকে সেই সময়টা দিই, তারা ওটা নিয়ে পরে চিন্তা করুক। কিন্তু এখন আমরা এই ক্রাইসিস মোমেন্টটা ওভারকাম করার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আর যেটা বললেন যে গত ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা বলছেন যে আমরা কোনো পলিসির মধ্যে যাব না, নেক্সট গভর্নমেন্ট এসে করবে, ওনারা এটা তো করেন নাই। ডক্টর মোস্তাক যথার্থই বলছেন যে ওনারা বিভিন্ন ধরনের কাজে ওনারা যুক্ত ছিলেন, আমি সরকারি কর্মকর্তা হিসেবেই বলবো, কিন্তু যেটা এক্সিস্টিং একটা সিস্টেম, যে আমরা সরাসরি প্রকিউরমেন্ট, আমরা টাকাটা দিয়ে এটা কিনবো, সেটাকে ওনারা ডিভাইড করে ফেললেন, করে কি বললেন 50% আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট, 50% আমরা টেন্ডারের মাধ্যমে কিনবো। এই টোটাল প্রক্রিয়াটা হল্টেড হয়ে গেল। টেন্ডারের মাধ্যমে গেলে এটা সিএমএসডির মাধ্যমে কিনতে হবে, অনেক সময়ের ব্যাপার। আর ডাইরেক্ট প্রকিউরমেন্টের সময় যেটা হলো যে কোভিডের সময় কিছু টাকা থেকে গেছিলো, ওইটা আমরা সমন্বয় না করা পর্যন্ত ডাইরেক্ট প্রকিউরমেন্টও যেতে পারছিলাম না। সুতরাং টোটাল 1000 কোটি টাকা এটা থেমে গেছে, টাকা আমার হাতে আছে, আমি খরচ করতে পারতেছি না, মানে আমাদের এডিপির মতো হয়ে গেছে খানিক। হ্যাঁ, এই যে ক্রাইসিস যেটা হলো, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু পলিসি থাকা উচিত ছিল না। এটা পলিসি করবে পলিটিক্যাল গভর্নমেন্ট, কিভাবে তার টাকাটা খরচ করবে, এটাও একটা অন্যতম কারণ আমাদের এই ভ্যাকসিনেশন। মানে এটা সেই অর্থে একটা ডে টু ডে অ্যাক্টিভিটি ছিল এই ভ্যাকসিনটা কিনা, তাই তো? ডে টু ডে অ্যাক্টিভিটি ছিল। এবং আমি আরেকটা জিনিস বলি, সেটা হলো এগুলো কষ্টের কথা। আমি সরকারি কর্মকর্তা হতে পারি, কিন্তু আমি তো মানুষ। আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, উনি একজন ব্যাংকার ছিলেন। ওনার সাথে 1.5 বছরে আমাদের 1-to-1 সেভারাল টাইমস আমরা কথা বলছি। প্রতিবার কথা বলতে গিয়ে আমাদের মনে হচ্ছে ওনার স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। উনি স্বাস্থ্যের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়ে 1.5 বছর পার করছেন। না, আমাদের এখানে স্বাস্থ্যমন্ত্রী কজনই বা চিকিৎসক বা স্বাস্থ্য খাতের লোক না, ছিলেন। চিকিৎসকই যে হতে হবে সেটা না, চিকিৎসকই যে হতে হবে সেটা না, কিন্তু একটা স্পেকট্রাম থাকতে হবে। তো একটা আউটভিউ, একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার, এগুলো তো থাকতেই পারে। এগুলো কিছুই আমরা কিন্তু খেয়াল করি নাই, অনেস্টলি স্পিকিং। তো ফলে এগুলোর তো কাগজপত্র দালিলিক প্রমাণাদিও আছে যে সেই সময় এই কাজগুলো হয়েছে বা এটাতে সম্মতি দেয়নি, এবং এটা দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই কিন্তু আমরা কথাগুলো বলছি। আমরা কিন্তু অ্যাবস্ট্রাকটিভ কোনো কথা বলছি না, আমরা ডকুমেন্টেড যে এই পলিসিগুলো ইন্টারিম গভর্নমেন্টের সময় অ্যাডপ্ট করা হয়েছিল, এবং ওনারা কোনো ভালো উদ্দেশ্যে এটা করছেন না খারাপ উদ্দেশ্যে আমরা মনে করি না, কিন্তু এটা ল্যাক অফ নলেজ ছিল, অজ্ঞতা ছিল, অথবা অদূরদর্শিতাও হতে পারে। তবে এখানে
কোনো অসৎ উদ্দেশ্য ছিল সেটা বলা যাবে না, সেটা আমরা কিন্তু খেয়াল করি না, কিন্তু এখানে এটা নলেজ বেসড হওয়া উচিত ছিল, সেটার ঘাটতি ছিল ডেফিনেটলি। জি, পরিষ্কার। আমরা একটু বুঝতে চাই এই হাম থেকে আমরা আগামীতে বাঁচবো কিভাবে, বা এখন যে সমস্ত বাবা মারা এই অনুষ্ঠান দেখছেন তারা তার সন্তান যদি আক্রান্ত হয়ে থাকে, হাম হলেই মৃত্যু, এরকম একটা ধারণা আমাদের লোকজনের ভিতরে একটা আতঙ্ক ছড়ায়। ফলে হাম হলেই কি আসলে মৃত্যু? কত শিশু আক্রান্ত হলো, তার বিপরীতে কত শতাংশ মারা যাচ্ছে? যারা বেশি আক্রান্ত হচ্ছে তাদের বয়স সীমা কি, তাদের খাদ্য অভ্যাস কি, কী ধরনের খাবার খাওয়াবো, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই দর্শক। তার আগে আবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দর্শক, হামের টিকা নিয়ে কথা বলছি আমরা। ডাক্তার মুস্তাক হোসেন আছেন আমাদের সঙ্গে, আইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। ডাক্তার মুস্তাক, হাম থেকে আমরা বাঁচবো কিভাবে? মানে যারা আক্রান্ত হয়নি তারা কিভাবে বাঁচবে, যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে তাদের জন্যই বা আপনাদের বার্তাটা কি? জি, এখানে আমাদের একজন চিকিৎসক যিনি কাজ করছেন তিনি বিস্তারিত বলেছেন। প্রথম কথা হচ্ছে যে যেই শিশু পুষ্টি ভালো আছে, অন্য কোনো অসুস্থ নেই, হাম হলে হামের ভাইরাসের কারণে কারো মৃত্যু হওয়ার ইতিহাস নেই। হামের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং আগে থেকে যদি শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেখানে বুকে নিউমোনিয়া হতে পারে। ডায়রিয়াতে বাংলাদেশে কেউ মারা যায় না, কাজে অতিরিক্ত ডায়রিয়া হলেও সে ঘরে বসে ওর স্যালাইন খেলেও বেঁচে যাবে। খুব বিরল যে মস্তিষ্কের প্রদাহ মারা যেতে পারে, সেটা সংখ্যা খুব একটা বেশি না বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে। তবে যারা শিশুদের অপুষ্ট শিশুর হাম হলে তাদের রাতকানা রোগটা ফিরে আসতে পারে। বাংলাদেশে রাতকানা রোগ কিন্তু নেই, রাতকানা রোগ নির্মূলই হয়ে গেছে। এখন এই হামের কারণে দেখা যাবে যে যারা মানে আক্রান্ত হচ্ছে, হ্যাঁ, দরিদ্র সীমার নিচে অবস্থানের পরিবারের শিশু, তারা হয়তো রাতকানা রোগে ভুগতে পারে। কাজে ভিটামিন এ ক্যাম্পেইনটাও শুরু করতে হবে। তো একটা কথা ডাক্তার সাহেবের কাছ থেকে, যিনি শিশু বিশেষজ্ঞ, আমার মনে হলো, দেখুন এখন শিশুরা জ্বর নিয়ে ডাক্তারের কাছে যাবে, হাসপাতালে যাবে, তাদেরকে কিন্তু যারা প্রান্তিক পরিবার তাদেরকে হাসপাতালে জায়গা দিতে হবে। তবে সব শিশুকে শিশু হাসপাতাল বা সংক্রমক ব্যাধি হাসপাতালে রাখা যাবে না। সেজন্যই বলেছি সেকেন্ডারি কেয়ার হাসপাতালে আপনি যে প্রান্তিক পরিবারের শিশু আসছে তাকে রেখে দিন, আর যে অবস্থাপন্ন পরিবারের শিশু তার টেলিফোন নাম্বার রেখে দিন, সে বাসাতেই থাকবে, তার বাসায় আলাদা ঘর আছে এবং তাদের যে দৈনন্দিন খাদ্যে ভিটামিন এ প্রচুর থাকে, মাছ মাংস দুধ ডিমের জন্য। কিন্তু প্রান্তিক পরিবারের শিশুদেরকে অবশ্যই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা উচিত, কারণ হামের লক্ষণ দেখা দেওয়ার 4 দিন আগে থেকে আপনার হামটা ছড়ানো শুরু করে, এবং লক্ষণ দেখা দেওয়ার 4 দিন পর পর্যন্ত, অর্থাৎ 4, 4, 8 এবং 9 দিন। এই 9 দিনের মধ্যে আমি তো পরের 5 দিনটা বুঝতে পারবো তার গায়ে লাল লাল ছোপ হয়েছে, কিন্তু তার আগের 4 দিন তো বুঝতে পারবো না। কাজেই যদি আমি হামের সংক্রমণটা কমাতে চাই, এই সিস্টেমটা সরকারের করতে হবে যে আমি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই, তাকে সিটি কর্পোরেশনের যে পুরনো ঢাকায় হাসপাতালটা আছে, মিরপুরে যেখানে আছে, সেখানে ভর্তি করি। জায়গা না হলে কমিউনিটি সেন্টারকে আমরা সেকেন্ডারি হাসপাতালের মতো ব্যবস্থা করি, বা এনজিওদের হাসপাতাল আছে সেখানে মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ হয়, সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে নিয়ে নিতে পারে। যে সেখানে এই যে প্রান্তিক পরিবার, যারা দারিদ্র্য সীমার নিচের পরিবার, তারা যদি জ্বর নিয়ে আসে, তাদের বাচ্চাদের রাখার ব্যবস্থা করা দরকার এবং তাদের পরিবারকে সামাজিক সহায়তা দরকার। তাহলে একদিকে হচ্ছে এই শিশুগুলো আর জটিল জায়গায় যাবে না, তারা একটা মেডিকেল কেয়ারে থাকলে জটিল জায়গায় জেলেও সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তারা এই আইসিইউতে সরকারি উদ্যোগে নিয়ে যাবে, যেভাবে কোভিডের সময় করা হয়েছে। এইভাবে একটা মানে সমন্বিত কাজ যদি করা হয়, আপনি ডাক্তারের চেম্বার থেকে আপনি রোগীর ফেরত দেওয়া আছে উপায়, ডাক্তারের চেম্বারে তো হাসপাতালে রাখার জায়গা নেই, কিন্তু হাসপাতাল থেকে ফেরত দিতে হলে, শিশু হাসপাতাল থেকে ফেরত দিতে গেলে যদি সেই গার্জিয়ান তার শিশুকে হাসপাতালে ভর্তি রাখতে চান, আমি এটা ইতিবাচক মনে করি, তাহলে এমন একটা জায়গায় করুন সেকেন্ডারি কেয়ার, যেখানে সেই শিশুটাকে ভর্তি রাখা যায়। বাড়ি ফেরত দিলে হবে কি, যদি তার হাম ডেভেলপ করে 4 দিন পরে, এই 4 দিন তো সে ছড়াবে। কাজে এই ব্যবস্থাটা সরকারের করা উচিত, এবং এক্ষেত্রে যারা বেসরকারি সংগঠনগুলো আছে তারাও এগিয়ে আসা উচিত, হেলথ কেয়ারগুলো। তাহলে আমরা একদিকে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা নিয়ন্ত্রণ করব, আর একদিকে হামটা আর ছড়াবে না। জি জি, ডাক্তার জাহিদ রায়হান, আপনার কাছ থেকে আরেকটা জিনিস একটু জানতে চাই, আমাদের অন্যান্য টিকার ক্ষেত্রেও কি ঘাটতি আছে? সাম্প্রতিক সময় আমরা জলাতঙ্ক সহ এরকম কিছু টিকা নিয়ে খবর দেখেছি, আবার খবর বেরিয়েছে যে 11টি টিকার আসলে অভাব রয়েছে, ফলে সেগুলোর ক্ষেত্রে কি এরকম স্ট্যান্ডিং অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে, নাকি এখন স্বাস্থ্য অধিদপ্তর সেই সংকট ফোরকাস্ট করে আপনার কাজ শুরু করেছেন?
না, আমি প্রথমে যেটা বলছিলাম একটু খেয়াল করছেন কিনা, সেটা হলো যে আমাদের ভ্যাকসিন আসছে এবং এটা সত্যি আমাদের ডিপোতে কিন্তু এখন ভ্যাকসিন নাই, নাই। খুব কম, মানে হয়তো 5 দিন 7 দিন 10 দিন এরকম ডিপোজিট, কিন্তু পেরিফেরিতে যেখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত ক্রাইসিস নাই। কোনো জায়গায় হয়তো 7 দিন, কোনো জায়গায় 1 মাস, কোনো জায়গায় 1.5 মাস এরকম স্টক আমাদের আছে। এবং এর মধ্যেই আমি যতদূর আপনাদেরকে নিশ্চিত করতে পারি সেটা হলো যে এর মধ্যেই কিন্তু ভ্যাকসিনটা চলে আসবে এবং এই 50% যে টাকা অলরেডি কোপেনহেগেনে ওদের যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, আসতে যেটুকু সময় লাগে। এবং আসার ব্যাপারে আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি, আমি একটু অ্যাসিওর করতে চাই, টোটাল আসার প্রক্রিয়াটা ইউজুয়ালি লাগে 1 মাস, কিন্তু সরকার যদি মনে করে বা তারা যদি মনে করে, ইউনিসেফ যদি মনে করে যে এই কান্ট্রিটা ক্রাইসিসে ভালনারেবল, তখন তারা কিন্তু উইদিন 24 আওয়ার্স বা 72 আওয়ার্সের মধ্যে এটা শিফট করতে পারে অন্য জায়গার ভ্যাকসিনটা এখানে ট্রান্সফার করে দিয়ে। সুতরাং ওটা নিয়ে আমরা কোনো কিছুই চিন্তা করছি না, এটা ক্রাইসিস। তবে অন্য ভ্যাকসিন যেগুলোর কথা বললেন, কিছু কিছু ভ্যাকসিন কিছু কিছু সেন্টারে হয়তো আজকে আমি দিতে পারছি না, রুগীকে কিন্তু আমি ডেট দিয়ে দিচ্ছি যে আপনি 1 মাস পরে বা 2 সপ্তাহ পরে আসেন, আপনাকে আমরা দিব। সেই ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যাকসিনের ক্ষেত্রে আমার সময়টা হয়তো একটু পিছিয়ে যাচ্ছে, কিন্তু ইন বিটুইন ভ্যাকসিনেশন আমার কোনো সমস্যা হচ্ছে না। জি। 10 দিন 15 দিনে কোনো সমস্যা নেই। নেক্সট ভ্যাকসিনেশনগুলো তখন ওখান থেকে আমরা হিসাব করতে পারবো। আর একটা প্রসঙ্গ যেটি ডক্টর মুস্তাক হোসেন বারবারই বলছিলেন যে একটা সামষ্টিক উদ্যোগ, আপনার বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও বলি, আমাদের ইমাম সাহেবরা বলি, শিক্ষকরা বলি, ফলে সব জায়গায় একটা সচেতনতা এবং এই যে এবং এগুলো বাংলাদেশের মুখস্থ, এগুলো বাংলাদেশ বহু ইস্যুতে করেছে। আর্সেনিক বলেন, ফ্যামিলি প্ল্যানিং বলেন, টিকাদান কর্মসূচি বলেন, সেই জায়গাগুলোতেও আমরা খানিকটা দূরে সরে গেছি বলে মনে করেন কিনা? না, এটা মানে পাবলিকলি অ্যাড্রেস করা, আপনি বোধহয় এটা মেন করছেন। পাবলিকলি অ্যাড্রেস করা, যেমন আমি শুক্রবারে যেখানে আমি নামাজ পড়তে যাই সেখানে কিন্তু হুজুরা বলছেন, খুতবায় কিন্তু ওনারা বলছেন, এটা কিন্তু ওনারা রুটিনলি কিন্তু বলছেন, আল্লাহর কাছে ওনারা বলছেন যে আপনারা প্রার্থনা, এটা কিন্তু চলছে, এটা চলমান, কিন্তু এটা চলমান, কিন্তু ওইভাবে কিন্তু ভিজিবল না। এই জন্য আমি বারবার বলছি, কালকে যখন ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হবে আপনারা একটু খেয়াল করবেন যে প্রত্যেকটা সেন্টারে দেখবেন অসংখ্য মানুষের লাইন, এবং তারা অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট দিস প্রোগ্রাম। আচ্ছা, তারা রেডি। আমার মনে হয় যে তারা রাতটা পার হওয়ার অপেক্ষা করছেন যে কালকে তারা বাচ্চাদের ভ্যাকসিন দিতে পারবে। জি। এখন একটা আক্রান্ত শিশু ধরেন, যে বাচ্চাটা হামে আক্রান্ত, সে ধরেন সুস্থ হলো, সে কি পরে কতদিন পরে সে টিকাটা নিতে পারবে? সুস্থ একবার হামে আক্রান্ত হয়ে যাওয়ার পর যে বাচ্চাটা সুস্থ হয় তার তো ইমিউনিটি ডেভেলপ করা যায়, ফলে তার আর টিকার দরকার নাই। তার টিকার দরকার নাই। কিন্তু ইরেসপেক্টিভ অফ ফিভার, মানে নির্বিশেষে জ্বর বা ভ্যাকসিনেশন ওই বাচ্চাটার হয়েছে কিনা, এটার নির্বিশেষে কিন্তু ওই বাচ্চাকে টিকার আওতায় আমাদের নিয়ে আসার আমরা প্ল্যান করছি যে আমরা একে টিকা দিয়ে দেবো। যেমন আমরা এই যে ক্যাম্পেইন যেটা শুরু হচ্ছে, আমার বাচ্চাটা সুস্থ হলো, তার কতদিন পরে আমি তাকে নিয়ে যাব, বা মুস্তাক ভাই যদি অ্যাড করতে পারেন। রিসেন্টলি যারা হামে ভুগেছে তাদের হয়তো প্রয়োজন হবে না, কিন্তু হয়তো আগে হামে ভুগেছে বা টিকা নিয়েছে, অন্তত 1 মাসের ভিতরে টিকা নেয়নি এমন বাচ্চাদেরকেও টিকা দেওয়া হবে, আমি যেটুকু জানি। আর এখন যারা হামে ভুগছে তারা হাম থেকে সেরে উঠলে তার টিকা হয়তো প্রয়োজন না হতে হবে। এই বিষয়ে বিশেষজ্ঞরা নিশ্চয়ই তারা মতামত দেবেন, সেই অনুযায়ী সরকার সিদ্ধান্ত করবে। কিন্তু আগে হয়তো হয়েছে যে বাচ্চাটা অ্যাকচুয়ালি হামে আক্রান্ত হচ্ছে, যেমন আমাদের আরেকটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটা বললে একটু হেল্প হবে আর কি। 78% পেশেন্ট হামের, এরা কিন্তু উইদাউট ভ্যাকসিনেশন, তাদের কোনো ভ্যাকসিনেশনই হয় নাই। আচ্ছা। 11% 2 টাইমস ভ্যাকসিনেশন হয়ে গেছে, তারা আক্রান্ত হয়েছে। আর 16 থেকে 17% 1 টাইম, একবার তাদের ভ্যাকসিনেশন এক ডোজ দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমি ভ্যাকসিনেশন দিলেই যে সে 100% কাভারেজে আসছে, ভ্যাকসিনগুলোর ক্যারেক্টার কিন্তু এরকম না। ক্যারেক্টারটা হলো যে আমি একটা কমিউনিটির মধ্যে 50 জনের মধ্যে আমি যদি 40 জন বা 42 জনকে দিয়ে ফেলতে পারি,
বাকি 8-10 জনের আর ভ্যাকসিনেশনের দরকার নেই, তারা হার্ড ইমিউনিটি কাভারেজের মধ্যে চলে আসে, এবং এটাই ভ্যাকসিনেশনের আইডিয়া। জি, এটা যে মহোদয়, আপনি কি শেষ সময়ে একটু আশ্বস্ত করবেন যে সরকার এখন বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে বা এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, অথবা মানুষকে আশ্বস্ত করার মতো কোনো বার্তা বা মেসেজ আপনার কাছে আছে কিনা? আচ্ছা, আমি বলি, যেদিন মন্ত্রী মহোদয় প্রথম ইনফেকশাস ডিজিজ হসপিটালে উনি গেলেন একটা বাচ্চার মৃত্যুকে জি। কেন্দ্র করে, মোস্তাক ভাই যেটা বললেন আর কি, ওদিন আমরাও ছিলাম। জি, সেদিন থেকে আমরা যেভাবে শুরু করছি ওই প্রক্রিয়াটা কিন্তু এখনো চলমান। এক, দুই কিন্তু নম্বর হলো তারপরেও 217 জন শিশুর মৃত্যু ঘটেছে। 217 জন মৃত্যু ঘটছে। আমি স্ট্যাটিস্টিকটা বারবার দেখতেছি, আমি একটু আপনাকে জি। এটার ব্যাপারে আমি আশ্বস্ত করি। সেটা হলো প্রায় 26,000 হামে আক্রান্ত গত মাসের 15 তারিখ থেকে। জি, সেই তুলনায় আমাদের মৃত্যু হলো 178 জন। তাও সন্দেহজনক হাম, ডেফিনিটিভ হামে মৃত্যু সংখ্যা কম, যদি আমি ধরে নিচ্ছি দুটো একই। সুতরাং আমাদের 20 কোটি পপুলেশনের ভেতরে আমি যদি স্ট্যাটিস্টিক্যালি কথাটা বলি, তাহলে আমি বলবো যে যেহেতু এখন এটা একটা স্ট্যাটিক পর্যায়ে চলে আসছে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু সচেতন হতে হবে আমাদের। জি, জি, এবং আইসোলেশন, জি। বাচ্চাকে আলাদা করে। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদ রায়হান, অনেক ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন। দর্শক, আমাদেরও শুভ প্রত্যাশা, শুভকামনা থাকলে দেশটা সবার জন্য নিরাপদ হোক, বিশেষ করে আমাদের শিশুরা ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন সবাই।